একটা জিরো। আমরাও জানি যে পৃথিবী সৃষ্টি হয়েছে একটা শূন্য থেকে, তাই না? জিরো থেকে। জিরো থেকেই সবকিছুর সৃষ্টি। তার মানে কোনো কিছু না, এরকম কিছু থেকে অনেক কিছুর সৃষ্টি। তো জিরো থেকে আমরা যদি ডান দিকে যাই, 2 3 4 5 লিখতে পারি, তাই না? আমরা যদি বাম দিকে যাই, -1 -2 -3 -4 ডট 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 এভাবে লিখতে পারবো, তাই না? তাহলে দেখেন, দুই পাশে আমি দুইটা সংখ্যা লিখেছি, এই পাশে সবগুলো কি ধনাত্মক সংখ্যা, তাই না? এই জন্যই এই সংখ্যাগুলোকে আমরা বলি ধনাত্মক সংখ্যা। এখানে যা আছে এগুলোকে আমরা বলি ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। এই পাশে যেগুলো আছে বাম পাশে দেখেন, এইগুলো সব হলো প্রত্যেকের আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাই না? এই জন্য এইগুলোর নাম হলো ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তাহলে এই পাশে হলো আমাদের ধনাত্মক সংখ্যা, এই পাশে হলো আমাদের ঋণাত্মক সংখ্যা। মাঝখানে শূন্য থেকে গেল, তাহলে এটা কি ধনাত্মক না ঋণাত্মক? এটা কিছুই না, এটা ধনাত্মকও না ঋণাত্মকও না। তাহলে শূন্য একমাত্র সংখ্যা যা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। তাহলে আমরা যদি বলি ধনাত্মকও না ঋণাত্মকও নয় এমন একটি সংখ্যার নাম বলো, কি হবে সেটা? শূন্য। বোঝা গেছে না? ওকে। এবার এই যে এই সব ধনাত্মক আছে ঋণাত্মক আছে, সব মিলে শূন্য সহ, আমি এই যে দাগ দিয়ে দিচ্ছি, শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সব আছে, এই সংখ্যাকে আমরা বলি বাস্তব সংখ্যা। কি বলি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ইংরেজির নাম হলো রিয়েল নাম্বার। কি নাম্বার? রিয়েল নাম্বার। তাহলে নেগেটিভ প্লাস পজিটিভ প্লাস শূন্য, এই সব সংখ্যাকে একত্রে আমরা বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। শূন্য ডান পাশে অর্থাৎ সব পজিটিভ সংখ্যাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা, শূন্যর বাম পাশের সব ঋণাত্মক সংখ্যাকে বা নেগেটিভ সংখ্যাকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। বোঝা গেল? এখন দেখেন, এর ভিতরে এমন কিছু সংখ্যা আছে, আমরা ডান পাশে যাব ধনাত্মকের মধ্যে, যেমন মনে করেন 2 3 5, এই সংখ্যাগুলোর ভিতরে আর কোনো সংখ্যা নাই। সংখ্যাগুলোর ভিতরে আর কোনো সংখ্যা তো 2 কে ভাঙলে কি হয়? 1 আর 2, এছাড়া ভাঙা যায়? 3। দেখেন, আমরা যদি 2 দেখি, 2 এর উৎপাদক হলো 1 আর 2। 3 যদি লিখি, 3 এর উৎপাদক হলো 1 আর 3। 5 এর উৎপাদক যদি লিখি 1 আর 5। এরপরে যেটা আছে 6, তারপরে 7 ধরেন, তাহলে 7 হলো 1 আর 7। তাহলে দেখেন, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর ভিতরে 1 ছাড়া আর কোনো উপাদান আছে? আর কোনো গুণনীয়ক আছে? নাই। তাহলে যাদের ভিতরে 1 ভিন্ন অন্য কোনো গুণনীয়ক থাকবে না, তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। কি বলি? মৌলিক সংখ্যা। কি বলবো? 1 ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, সেগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে 2 3 5 এগুলো হলো মৌলিক সংখ্যা। এগুলো কি? মৌলিক সংখ্যা। তাহলে দেখেন, একের ভিতরে কিন্তু ওই 1 ছাড়া আর কিছু নেই, আছে? তাহলে সংখ্যাটা 1ও আমাদের মৌলিক সংখ্যা হওয়ার কথা ছিল, তাই না? না, একটা মৌলিকও না যৌগিকও না। তাহলে শূন্যের মতো, শূন্যকে যেমন আমরা ধনাত্মক বলি নেই ঋণাত্মক বলি নেই, তেমনি একটা আমাদের কি সংখ্যা? মৌলিকও না যৌগিকও না। তাহলে এই একমাত্র 1 হলো মৌলিক বা যৌগিক নয়, কোনোটি নয়। তাহলে 1 মৌলিকও না যৌগিকও না। ক্লিয়ার? তাহলে আমাদের মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে বলেন তো? 2 থেকে। মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে? 2 থেকে। মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে? 2 থেকে। 2 একটা জোড় সংখ্যা। কি সংখ্যা? 2 একটি জোড় সংখ্যা। এবং
মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় সংখ্যা হলো দুই। দুই ভিন্ন আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। যেমন ধরেন চার, চার মানে কি দুই, এক, দুই, চার, এটা একটা জোড় সংখ্যা কিন্তু এটা মৌলিক না, কারণ এর মাঝখানে একটা দুই আছে না। তাহলে যে সকল সংখ্যার উৎপাদক এক ভিন্ন ওই সংখ্যা ছাড়া আর কোন সংখ্যা পাওয়া যাবে না, সেইগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। কি বলি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সাধারণত বেজোড় হবে। কি হবে? তাহলে দুইও যেহেতু মৌলিক, তাহলে দুই কি সংখ্যা? আর যত মৌলিক সংখ্যা আছে পৃথিবীতে সবাই কি হবে? বেজোড় হবে। মনে থাকবেন। এইবার আসি যৌগিক সংখ্যাগুলো। যৌগিক সংখ্যাগুলো কি কি? 4, 6, 8, 9, 10, 12। দেখেন এই সংখ্যাগুলোকে আমরা যদি ভাঙি তাহলে 4কে ভাঙলে কি হয়? 1, 2, 4। 6কে যদি ভাঙি 1, 2, 3, 6। 8কে যদি ভাঙি 1, 2, 4, 8। 9কে যদি ভাঙি 1, 3, 9। 10কে যদি ভাঙি 1, 2, 5, 10। 12কে যদি ভাঙি 1, 2, 3, 4, 6 আর 12। দেখেন এই সংখ্যাগুলোর ভিতরে এক ছাড়াও আরো একাধিক উৎপাদক আছে। যেমন 4-এর মধ্যে 2 আছে, 6-এর মধ্যে 2, 3 আছে, 8-এর মধ্যে 2, 4 আছে, 9-এর মধ্যে 3 আছে, 10-এর ভিতরে 2, 5 আছে, 12-এর ভিতরে 2, 3, 4, 6 আছে। তাহলে যেহেতু এক ভিন্ন আরো উৎপাদক আছে, সুতরাং এই সংখ্যাগুলোকে আমরা বলি কি সংখ্যা? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। কি সংখ্যা বলবো? যৌগিক সংখ্যা। সংখ্যা কোনগুলো? যেগুলোর এক ভিন্ন একাধিক উৎপাদক আছে। যেগুলো কি আছে? এক ভিন্ন একাধিক উৎপাদক আছে। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো পারবো? ওকে, একটু সংখ্যাগুলো লিখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কয়টা সংখ্যা লিখলাম আমি? 1 থেকে 10-এর মধ্যে আমরা এখন মৌলিক আর যৌগিক সংখ্যাগুলো বের করব। আচ্ছা বলেন তো এবার, 1 মৌলিক না যৌগিক? কিছুই না। 1 কি মৌলিকও না যৌগিকও না, ওটা বাদ। তাহলে মৌলিক শুরু হবে কোথা থেকে? তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, আর কোনটা? 3 একটা মৌলিক সংখ্যা, আর 5, আর একটা 7, আর তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4টা। ভেরি গুড, 4টি। 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো আমরা বের করি। যৌগিক সংখ্যা কি কি আছে? 4, 6, 8, 9। 10-এর মধ্যে বলেছি, 1 থেকে 10-এর ভিতরে। ভিতরে মানে কি? 1-এর ডান পাশে আর 10-এর বাম পাশে। এখানে প্রশ্ন কিন্তু একটু আসবে এরকম, আমি বলবো পরে। 1 থেকে 10-এর মধ্যে কয়টা আছে? 1, 2, 3, 4টা। কয়টা? তাহলে 4টা আছে যৌগিক, 4টা আছে মৌলিক। 10-এর মধ্যে বলেছি। যদি বলতাম 10 পর্যন্ত, প্রশ্নটা 10, তাহলে 10 দিতে হবে। বলছি 1 থেকে 10-এর মধ্যে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে কি দেখেন তো? মধ্যে এইটুক না? কথা বুঝতে পেরেছেন কিনা? প্রশ্ন কিন্তু 2 রকম। একটা বলছি 1 থেকে 10-এর মধ্যে। আমি যদি বলি আমি এখানে বসলাম, আমার আর ওর মাঝখানে কে বা কয়জন? একজন। কিন্তু আমি আর ওই পর্যন্ত কয়জন? এক্সাক্ট। কথা বোঝা গেছে না? তাহলে আমরা যদি বলি 1 থেকে 10-এর মধ্যে, মধ্যে মানে ভিতরে, আর যদি বলি পর্যন্ত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি বলি, তাহলে যৌগিক সংখ্যা একটা বেড়ে যাবে। কয়টা হবে? বোঝা গেছে? তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4।
যৌগিক সংখ্যা কয়টা? 4টা। মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা, কারণ 27-এর মধ্যে 27কে 3 দিয়েও মেলে, 9 দিয়েও মেলে। বোঝা গেছে না? বলুন তো 57 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 57কে আমরা যদি 19 দিয়ে ভাগ দিই, 3 19 57, তাহলে 57-এর মধ্যে 3 আছে, 19 আছে, ঠিক আছে? 19 আছে, সুতরাং এটা একটা যৌগিক সংখ্যা। বুঝতে পারতেছেন কথা? ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা বলি পৃথিবীতে কোথায় কোন কোন সংখ্যা মৌলিক আর কোন সংখ্যা যৌগিক, বুঝতে পারবো না? কি বুঝতে পেরেছো? এখন বড় একটা সংখ্যা যদি হয়, তাহলে কিভাবে বুঝবো কোন একটা সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য কিনা? আমরা দেখবো সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা, 5 দ্বারা বিভাজ্য কিনা, 6 দ্বারা বিভাজ্য কিনা, 7 দ্বারা। এই কটা দেখি। কোন সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 10 কি থাকে? কোন সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 থাকে, তাহলে ওই সংখ্যা 2 দ্বারা মিলে 40 মিলবে না, 50 মিলবে না, 12 মিলবে না, 10। তাহলে যাদের শেষে এই সংখ্যাগুলো আছে তারা 2 দ্বারা বিভাজ্য যেহেতু, তাহলে সেগুলো সবই যৌগিক। বুঝা গেছে কথা? 2 দিয়ে মিলে যাবে, তাহলে সেই সংখ্যাগুলো সব কি যৌগিক। সংখ্যাগুলো যোগ করব, কি করব? ধরো 1 2 3, বলছে এটা মৌলিক না যৌগিক? কারণ আমরা কত দিয়ে ভাগ করবো বুঝতে পারছি না। প্রথম 2 দিয়ে আমরা বুঝে গেছি, শেষে কি এর মধ্যে কোনোটা আছে? নাই। তাহলে এটা কি? প্রথম প্রথম মনে হচ্ছে কি এটা একটা মৌলিক সংখ্যা, কিন্তু আমরা এখন দেখবো 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা কি বলছি? সংখ্যাগুলো সব যোগ করব। 3 আর 2 5 আর 1, এই 6 কি 3 দিয়ে মেলে? 3 গুণে 6 মেলে, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দিয়ে। তার মানে 1 2 3 আমরা যদি এর 3 দিয়ে ভাগ করি, 3 4 12, 3 3 কে মিলেছে। তার মানে 1 2 3 এই সংখ্যাটা কি মৌলিক না যৌগিক? অবশ্যই যৌগিক। প্রথম প্রথম মনে হচ্ছিল এটা মনে হয় মৌলিক হবে, তাই না? কিন্তু আসলে হয়ে গেল কি যৌগিক। ওকে, এরপর আসেন 4 দ্বারা বিভাজ্য। শেষের দুটি সংখ্যা কি বলেছি? যদি 4 দিয়ে মেলে, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে মেলে। 1028 এই সংখ্যাটা কি 4 দিয়ে মেলে? মেলে। যেহেতু 28 4 দিয়ে মেলে, তাহলে পুরো সংখ্যাটাও 4 দিয়ে মেলে। যেমন 1028 4 4 দুগুণে 2 2 4 5 20 2 8 4 7 সরি 4 7 28 মিলেছে। তাছাড়া এখানে কি আছে? 8 আছে। 8 জোড় না বেজোড়? এই যে এটা 2 দ্বারা মিলে গেছে না? তাহলে তাহলে এই সংখ্যাটা আমরা দেখে বলতে পারবো যোগ সংখ্যা। বুঝা গেছে? 5 দিয়ে কোন সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে, কি থাকে? 0 অথবা 5 থাকে, তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা মিলে যাবে। আমরা লিখলাম 105। এই সংখ্যাটাকে কি সংখ্যা মনে হচ্ছে? যেহেতু শেষে 5 আছে বেজোড়, তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারি একটা কি মৌলিক সংখ্যা। কিন্তু আসলে কি তাই হবে? দেখি, আমরা বলছি শেষে কি থাকবে 0 অথবা, সেটা 5 দিয়ে মেলে, তাহলে এই সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করি। 5 দুগুণে 5 একে মিলে গেছে। তাহলে 105 এই সংখ্যাটা কি মৌলিক না যৌগিক? বুঝতে পেরেছেন?
তিন দিয়ে যেগুলো মিলবে সেগুলো ছয় দিয়েও মিলবে, বুঝতে পেরেছেন? তাহলে কোনো একটা সংখ্যা শেষে বেজোড় সংখ্যা দেখলে আমরা সেটাকে কিন্তু বলবো না এটা মৌলিক। আমরা এই ক্রাইটেরিয়া দেখবো যে সেটা যৌগিক না মৌলিক, মেলে কিনা। বুঝা গেছে কথা? ওকে, তাহলে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বের করতে পারবেন সবাই? ক্লিয়ার? তাহলে আমি যদি বলি 1 2 3 1, এটা মৌলিক না যৌগিক? হুম, কি সংখ্যা কে বলতে পারবে? প্রথমত এটা জোড় না, এটা জোড় না। 2 নম্বর কি, এর শেষে কি আছে? এটা একটা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা আমাদের 2 দিয়ে তো মিলবে না, 3 বা ইয়া দিয়ে মিলতে পারে। 3 দিয়ে মিলতে গেলে আমাদের কি লাগবে? এই সবগুলো 3 আর 1 কত? 4 আর 2 6, 6 আর 1 7। তাহলে 7, 7 কি 3 দিয়ে মিলবে? তার মানে এটা 3 দিয়েও মিলবে না, 3 দিয়েও মিলবে না, বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমরা দেখবো যে কোনটা মৌলিক অথবা কোনটা যৌগিক সংখ্যা। তাহলে প্রথমে আমাদের ছিল সংখ্যা, একটা ছিল ধনাত্মক সংখ্যা আর একটা ছিল ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা উইথ জিরো সবগুলোকে আমরা একসাথে বলেছি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই ধনাত্মক সংখ্যার মধ্যে থেকে আমরা আবার এক ধরনের সংখ্যা বের করেছি মৌলিক আর যৌগিক। মৌলিক আর যৌগিক, মৌলিক কোনগুলো? যাদের এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নাই তারা হলো মৌলিক, আর যাদের এক ভিন্ন অন্য উৎপাদক আছে তাদেরকে আমরা বলবো যৌগিক। ক্লিয়ার? তাহলে মৌলিক, যৌগিক, ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমরা আর এক ধরনের সংখ্যা বের করতেছি। দেখেন তো দুইটা সংখ্যা নাম, একটা হলো 10/2 আর একটা হলো 10/3। বিষয়টা কেমন দেখেন, এটাকে আমরা যদি করি তাহলে হলো 5 দুগুণে 10, আর আচ্ছা আচ্ছা এখানে একটু ঘোরাই রাখি বোঝানোর জন্য, 9 দিই। তাহলে আমাদের কি হচ্ছে 4.5, তাই তো? আর এটাকে যদি আমরা করি 3.3, এই বিষয়টা বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এই সংখ্যাটা ভাগ করলে এখানে 5 এসে থেমে গেছে, শেষ। এখানে কি শেষ হয়েছে? যেটা শেষ হয়ে গেছে এটাকে আমরা বলি সসীম। কি বলি? সসীম। যেহেতু এটা দশমিক সংখ্যা তাহলে আমরা বলি দশমিক। এটা কি সংখ্যা? সসীম দশমিক। সসীম মানে শেষ হয়ে গেছে, শেষ। এটা কি শেষ হবে? কোথায় শেষ? রাজশাহীতে দিতে দিতে বগুড়ায় যাবো, শেষ হবে? রাজশাহীতে দিতে দিতে ঢাকা যাবো, শেষ হবে? ও শেষ হবে না। তাহলে এইগুলোকে আমরা বলি অসীম। কি বলি? অসীম দশমিক। এগুলো সসীম দশমিক, এগুলো হলো অসীম দশমিক। বুঝতে পেরেছেন? এই যে অসীম গুলা দেখেন একই জিনিস বারবার আসছে না, 3 একটু 3ই আসতে আসছে। যেই যখন 3 আসে তাহলে আমরা একে লিখতে পারি 3, এর মাথায় এরকম একটা ফোঁটা দিতে পারি, তাই না? একই জিনিস বারবার আসা, এই বারবারকে ভালো বাংলা বলা হয় পুনঃ। কি বলা হয়? পুনঃ। কি বলা হয়? পৌনঃপুনিক। পৌন পৌনঃপুনিক বারবার আসতেছে। দেখো 3 3 3 3 আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। তাহলে একই জিনিস বারবার আসতেছে, এটাকে আমরা বলি পৌনঃপুনিক। কি বলি? পৌনঃপুনিক। আবার 22/7 কত লিখলাম? 22/7। ক্যালকুলেটর যদি কারো কাছে থাকে একটু চাপ দেন তো। 3.1416 1 ডট 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 ডট
আসতেই আছে। তার মানে কি স্ক্রিন ভরে গেছে, শেষ হয়নি, তাই না? তাহলে দেখেন এই যে সংখ্যাটা 22/7, এটাকে আমরা বলি পাই। পাই এর মানে এটা। তা দেখেন এই সংখ্যাটা কি এর মধ্যে পড়ে? শেষ হয়েছে? হয় নাই। এর মধ্যে পড়ে যে একই জিনিস বারবার আসতেছে, এমন কি হয়েছে? হয় নাই। তার মানে শেষও হয় নাই, আবার একই জিনিস বারবারও আসে না, এমন কিছু আসতেছে, প্রতিনিয়ত চেঞ্জ হয়ে হয়ে আসতেছে। তো এই ধরনের মানকে আমরা বলি অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা, যেগুলো শেষ হবে না, আবার একই জিনিস বারবারও আসবে না, সেইগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। পাই এর মান একটা অমূলদ সংখ্যা। √2 দেখেন আসতেই আছে, তার মানে এটাও একটা অমূলদ সংখ্যা। √3, √5, √7, √11, √10, 11, √19, সব কি, তাই না? তাহলে এই রুট দিয়ে যে কত সংখ্যা লিখেছি সবগুলো কি? তাহলে এখন আমরা দেখবো এখানে এই কটা তো থাকলো আমাদের। এখন আমরা যদি লিখতাম √9, তাহলে কত হতো? যদি লিখলাম √121, কত হতো? 11। √64 কত হতো? দেখেন এইগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গমূল চিহ্ন দিই, তাহলে আমরা একটা কি সংখ্যা পাই? পূর্ণ সংখ্যা পাবো। কি বলেছি? পূর্ণবর্গ সংখ্যা 9, 121, 64, 36, 36 যদি করি আমরা, তাহলে কত হবে? 6 না? এইগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। কি বলি? পূর্ণবর্গ। কি বলি? তাহলে পূর্ণবর্গ সংখ্যার যদি আমরা বর্গমূল করি, তাহলে একটা পূর্ণ সংখ্যা পাই। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা, বুঝতে পেরেছেন? কিন্তু 2, 3, 5, 7, 10, 11, 19 এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এগুলো হলো পূর্ণবর্গ নয়। তার যদি আমরা বর্গমূল দিই, তাহলে কি হবে? অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার যদি আমরা বর্গমূল করতে যাই, তাহলে সেই সংখ্যাটা কি হবে? অমূলদ সংখ্যা। মনে রাখবেন। তাহলে অমূলদ সংখ্যা এমন সংখ্যা যে আমাদের সসীম দশমিকও হয় না, আবৃত দশমিকও হয় না। সসীম দশমিকও হয় না, আবৃত দশমিকও হয় না, এমন একটা সংখ্যা হয় যে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে হয়ে আসে। সেই সংখ্যাগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা। তাহলে বর্গমূল পূর্ণবর্গ নয় এমন সংখ্যার যদি বর্গমূল আমরা করতে চাই, তাহলে সেই সংখ্যাটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। মনে রাখবেন। তাহলে অমূলদের বিপরীত হলো আমাদের মূলদ সংখ্যা। তাহলে অমূলদ হলো কি? দশমিকের পরে আসতেই থাকবে এগুলো, তাহলে যেগুলো আসবে না মিলে যাবে, এটা তাহলে কি সংখ্যা? এই বুঝেছি, কথা বুঝতে পেরেছেন না? এটা যদি অমূলদ হয়, তাহলে এর বিপরীতে এটা আছে কি? মূলদ সংখ্যা। তাহলে আমরা আরো এক ধরনের সংখ্যা পাইলাম। কি পাইলাম? মূলদ, অমূলদ। তার মধ্যে আমরা পাইলাম কি কি পাইলাম দেখেন, 2.5 মিলে গেছে, এটাকে আমরা বলেছি সসীম। কি বলেছি? সসীম। 3.333, দ্যাট মিন্স 3.3 এর পৌনকণিক, এটাকে আমরা বলছি পৌনকণিক। কি বলেছি? পৌনিক। পৌনকণিক। কি বলেছি? পৌনকণিক। এই দুইয়ের মাঝে থেকে আমরা আরো একটা সংখ্যা বের করছি, তার নাম কি বলেছি? যেমন 3.1416, মানে পাইয়ের মান, এটাকে আমরা কি বলেছি? অমূলদ। এগুলোকে আমরা কি বলেছি? অমূলদ সংখ্যা। তাহলে কি মূলদ অমূলদ সংখ্যা কি বুঝতে পেরেছে সবাই? ক্লিয়ার? তাহলে সংখ্যাগুলো কি করা যাবে? শূন্য কি সংখ্যা? শূন্য কি সংখ্যা? বাস্তব সংখ্যা। শূন্য কি সংখ্যা?
এই যে এর মধ্যে পড়ে গেছে না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আমার কথা বুঝতে পারতেছেন কি? কষ্ট হচ্ছে? এগুলো কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। একটি সংখ্যা বাস্তব সংখ্যা, মৌলিক না যৌগিক না, মৌলিক না যৌগিক না। আমরা এখন যদি লিখি 2, 3, 5, 7, এটা কি সংখ্যা? কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমরা লিখলাম 4, 6, 8, 9, কি সংখ্যা? যৌগিক সংখ্যা। এটা হলো মৌলিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা। 2.5, 3.7, 4.8, এগুলো কি সংখ্যা? সসীম দশমিক। সসীম দশমিক। 3.33, 3.135, এই সংখ্যাগুলো অসীম সংখ্যা, অসীম দশমিক। অসীম দশমিক। কিন্তু আমরা যদি এগুলো হলো অসীম দশমিক, কিন্তু যদি এরকম আসে 3.33, 4.2, 1, 2, 1, এরকম যদি আসে, তাহলে এগুলো মান বলি পৌনঃপুনিক। কি বলি? পৌনঃপুনিক। কি সংখ্যা বলি? পৌনঃপুনিক। তাহলে এখন আমরা যদি পুরা সংখ্যার গুলো নিয়ে চিন্তা করি, তাহলে কোনটা কোন লেভেলে, যে কোনো একটা সংখ্যা যদি আমরা দিয়ে বসি, আমরা বললাম 2.1212, এরা কি সংখ্যা? পৌনঃপুনিক। যদি বলি 2101, 201, এরকম যদি বলি অসীম। 121, এটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা, কারণ 11 করলে 121 হয়। কি সংখ্যা? এটাকে বর্গমূল করলে কত হয়? বর্গমূল যেটাকে করা যায় সেটার নাম হলো পূর্ণবর্গ সংখ্যা। মূলত অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বর্গমূল বের করা যায়। যেটার বর্গমূল করলে দশমিক ছাড়া সংখ্যা আসে, সেগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। 64, 100, 100 করলে কত হয়? তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমরা বললাম 7√10, এটা কি সংখ্যা? পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ 7 পূর্ণবর্গ না, কিন্তু আমি তাকে জোর করে কি করতে চাচ্ছি? বর্গমূল বানাতে চাচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে? অমূলক সংখ্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? অমূলক সংখ্যা। মনে রাখবেন, আমরা দুটি সংখ্যাকে ভাগ করবো, একটা পি আর একটা কিউ। কি দিয়ে ভাগ করবো? পি কে কিউ দ্বারা ভাগ করবো। এমন দুটি সংখ্যা ভাগ করব, ভাগ করলে যদি আমাদের অসীম কিন্তু অনাবৃত, অসীম অনাবৃত সংখ্যা আসে, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো অমূলক সংখ্যা। অসীম অনাবৃত, অসীম মানে আসতেই আছে, অনাবৃত মানে একই জিনিস বারবার আসছে না। তাহলে অসীম অনাবৃত কি লাগবো? অসীম, অসীম অনাবৃত, অসীম অনাবৃত। অসীম অনাবৃত সংখ্যার আরেক নাম কি? অমূলক সংখ্যা। অসীম অনাবৃত এই নাম কি? অমূলক। মনে থাকবে? আচ্ছা, এখন কোন কোশ্চেন আছে সংখ্যা পদ্ধতি? আপনারা কিন্তু ক্লাসেও এই সেম প্রথম অধ্যায়টা অঙ্কের এটা ছিল, প্রথম অধ্যায়টা
এটা ছিল না বিভিন্ন সংখ্যা পদ্ধতি, তাই না? আমরা ইঞ্জিনিয়ারিং এ আপনারা যে সংখ্যাটা পড়েন এটাকে বলা হয় দশমিক সংখ্যা। কি সংখ্যা? দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা। কি সংখ্যা? তার মানে যে সংখ্যার ভিত হলো 10, যে সংখ্যার ভিত কত? 10। কেন? দেখো আমরা 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে কয়টা সংখ্যা আছে? 10টা। এই জন্য এর ভিত হলো 10, কারণ এই 10টা ডিজিট ব্যবহার করেই কিন্তু আমরা সংখ্যাগুলো লিখি এখানে। এই জন্য এর ভিত্তি হলো কত? আমরা যদি এরকম লিখি 0 1 2 3, তাহলে এর ভিত কত বলেন তো? 4। এর ভিত হলো, যদি আমরা লিখি 0 1, তাহলে এর ভিত কত? 2। 0 1 2 3 4 5 6 7, এর ভিত কত? বুঝতে আমরা যখন ইঞ্জিনিয়ারিং করবো তখন আমাদের এই সব সংখ্যা নিয়ে আলোচনা আছে। এটাকে আমরা বলি অক্টাল সংখ্যা। 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ। এখানে আছে কয়টা? 16টা। 10 11 12 13 14 15, 0 দিয়ে শুরু। এখানে কত হয়েছে? 16টা। এই সংখ্যা ভিত্তিকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা। কি বলা হয়? হেক্সাডেসিমাল। ইঞ্জিনিয়ারিং এ যখন আমরা যাবো তখন আমাদের এগুলো পড়া লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো হেক্সাডেসিমাল। 8 থাকলে হবে অক্টাল। 2 যখন হবে তখন এটাকে আমরা বলি বাইনারি। বা 4 যখন হয় তাহলে এখানে আমরা বলি 4 ভিত্তিক সংখ্যা। যখন 0 থেকে 9 হয় তখন এটাকে আমরা বলি 10 ভিত্তিক সংখ্যা। বুঝাতে পারলাম? তাহলে আমরা যে সংখ্যা নিয়ে কাজ করি সাধারণত সচরাচর, এই সংখ্যার ভিত কত? 10। সংখ্যার ভিত কত? এর ভিত যে 10, তাহলে 10টা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। সেই 10টি সংখ্যা কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। বুঝা গেছে? ক্লাসে আপনাদের এই সংখ্যা নিয়ে আলোচনা আছে। আমি জানি না আপনাদের কোন টিচার কিভাবে ক্লাস নিয়েছে। এখন পুরো সংখ্যার বিষয়ে একটা চিত্র আমাদের চলে আসছে না? আমি দাগ দাগ দিয়ে দিচ্ছি কোনটা কোথায় কি। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের জন্য 5 মিনিট হলো বিরতি। আপনারা এইগুলো আবার আওড়াতে থাকেন, 5 মিনিটের মধ্যে প্রশ্ন চলে আসবে, পরীক্ষাটা